বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই ফিনান্স ও ব্যাংকিং ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশাই করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের সামনে যে অর্থের সময়মূল্য অর্থাৎ তোমাদের বইতে যে চতুর্থ অধ্যায় রয়েছে সেখান থেকে অঙ্কগুলো শেষ করেছিলাম। তো যাবার আগে আজকে পরের অধ্যায়ে আসলে সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি কিছু আজকেও সে আলোচনাটা করতে যাচ্ছি। তোমাদের কাছে যদি বিগত সালের কোশ্চেন থেকে থাকে পাবলিক পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় পুরাতন টেস্ট পেপার যদি থাকে অথবা বড় ভাইয়াদের কাছেও যদি থাকে, তোমরা একটু সংগ্রহ করবে। এই টেস্ট পেপারে বিগত সালের অনেকগুলো কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলো দেখবে যে বহু নির্বাচনী অংশ রয়েছে, সেখান থেকেও এই অধ্যায়ের মোটামুটি 2-3টা করে অঙ্ক দেয়া থাকে ছোট ছোট। হয়তো ছোট্ট আকারে বলবে বর্তমান মূল্য নির্ণয় করো, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, এম বলতে কি বুঝো, এনের মান কি, চক্রবৃদ্ধি কি, সরল সূত্র কি। তো পরামর্শ হচ্ছে, যদি তুমি এই অধ্যায়ের উপর বহু নির্বাচনে ভালোভাবে দখল নিতে চাও তাহলে অবশ্যই সেই পুরাতন টেস্ট পেপারগুলো দেখে পাবলিক পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো হয় একটু অভিজ্ঞতা অর্জন করবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখবে ম্যাক্সিমাম বছরগুলোতেই একটা অঙ্ক দিয়েছে, যে অঙ্কটা তোমাদের বইয়ের 5 নম্বর উদাহরণে রয়েছে। তাহলে যেহেতু বলা হচ্ছে ম্যাক্সিমাম বছরগুলোতেই অঙ্কটা দিয়েছে এবং তোমাদের বইতে যে 5 নম্বর উদাহরণ রয়েছে এটাই, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করেই কিন্তু অঙ্কটা বারে বারে তারা সেট করে। তো আজকে আমি এই 5 নম্বর অঙ্কটা নিয়ে কিছু আলোচনা তোমাদের সামনে রাখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে করো যে পাবলিক পরীক্ষায় আমরা এই অধ্যায় থেকে অ্যান্সারটা করব, তাহলে অবশ্যই ক্লাসটা খুবই ভালোভাবে অনুসরণ করবে। দেখো, গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম এই অধ্যায়ের অঙ্কগুলো। আশা করছি তোমরা সকলেই বিষয়টা জানো। আজকে যেহেতু এই অধ্যায়টা শেষ করব, তো এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের একেবারে না করলেই নয়। কিছু থিওরি প্রশ্ন যেহেতু থাকে অধ্যায়ে। তো একজন বলবে অর্থের সময় মূল্য বলতে কি বুঝো, অর্থের সময় মূল্য কি? এটা একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে কাকে বলে? আশা করি অ্যান্সারটা দিতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্ন, অর্থের যে মান রয়েছে, টাকার মান, এটা প্রতিনিয়ত বাড়ে না কমে? ঠিক আছে। সর্বশেষ আর একটা প্রশ্নের অ্যান্সার দিবে সরল সূত্র এবং চক্রবৃদ্ধি অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? তো আশা করছি সকলেই প্রশ্নগুলোর অ্যান্সার খুব ভালোভাবেই দিতে পেরেছো। ধন্যবাদ তোমাদের। আমরা তাহলে তোমাদের বইয়ের যে 5 নম্বর অঙ্কটা রয়েছে উদাহরণ, পৃষ্ঠা নম্বর 46, এটা কিন্তু আজকের আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয়। সংখ্যা চেঞ্জ করে দেয়। আমরা প্রথমে অঙ্কটা পড়ি। দেখো বলছে 5 বছর পর 50,000 টাকা পাবার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে আর রাখতে চাও। 5 বছর পরে 50,000 টাকা পাবো বলে কিছু টাকা এখন রাখতে চাচ্ছি। ক ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং খ ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এমন তো অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? তাহলে দেখো, এই প্রশ্নটাই সংখ্যা চেঞ্জ করে দেয়। তাহলে আমি ভবিষ্যতে টাকা পাবো 50,000, এখন কোন ব্যাংকে টাকা জমা রাখবো? তাহলে ক্যালকুলেশন করতে হবে, করে কোনটা বেটার, কেন বেটার, এটাও কিন্তু এক লাইনে মন্তব্য আকারে তুলে ধরতে হবে। তাহলে এই অঙ্কটা তোমরা যারা দেখছো এখন যদি পারো অনেক ভালো, আর যদি না পারো তাহলে দেখো শিখে নাও, শেখার কোনো শেষ থাকে না। তাহলে আমরা 2 ব্যাংকেরই ক্যালকুলেশন করব। কেন ক্যালকুলেশন করব? কারণ হচ্ছে 50,000 টাকা 5 বছর পর দরকার।
তাহলে আমি সোনালী ব্যাংকও রাখতে পারি, জনতা ব্যাংকও রাখতে পারি, দুই ব্যাংকেই আমাকে 50,000 দিবে। এখন আমার কোন ব্যাংকে রাখার সুবিধা হবে এটা জানার জন্য ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখন কত টাকা জমা রাখবো সেটা বের করবো। সুতরাং বের করবো আমরা পিভি। তো যেহেতু দুই ব্যাংক, তার জন্য আমরা এখানে লিখতে পারি ক ব্যাংক। তো অনেক ক্ষেত্রে এখানে ব্যাংকের নাম দিতে পারে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো দিতে পারে। তাহলে আমরা কি করব, প্রথমটা দেখো ক ব্যাংকের জন্য আমরা এখানে লিখি, আমরা জানি পিভি। আমরা কি বর্তমান মূল্য নির্ণয় করব। এবং একটা বিষয় খেয়াল রেখো, দেখো ক ব্যাংক বলেছে 10% হারে সুদ, সরল সুদ, অর্থাৎ সূত্রটা হবে সরল সূত্র। তাহলে আমরা সরল সূত্র দিয়ে লিখি, পিভি সমান সমান আমরা জানি এফভি ডিভাইড বাই 1 প্লাস আই, ছোট হাতের আই টু দি পাওয়ার এন। এখানে মানগুলো যদি বসাই তাহলে আমরা ভবিষ্যতে পাবো কত টাকা, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা বসালাম। তারপর এখানে আয়ের মান, ইন্টারেস্ট কত পার্সেন্ট দেওয়া আছে, 10%, 10। আচ্ছা, 10কে জানি আমরা যদি সংখ্যায় পরিণত করা যায় তাহলে 10 হয়। এখানে আমাদের এন রয়েছে, এন মানে বছরের সংখ্যা, সেটা হচ্ছে 5 বছর। ওকে, আশা করি বুঝতে পারলে। বের করব কি, পিভি সমান হোয়াট। এখন শুধুমাত্র মানগুলো আমরা এখানে বসিয়ে দিলে অঙ্কটা অনেকটাই হয়ে যাবে। যেমন উপরে বসছে 50,000 টাকা, নিচে 1 প্লাস দেখো এই মানটা বসাবো 0.10 টু দি পাওয়ার 5। তাহলে আমরা আরেকটা লাইন যদি বাড়াই তাহলে এখানে হচ্ছে 50,000 টাকা, এটা 1.10 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা পাওয়ার করব। তাহলে আমরা বসাচ্ছি 50,000 ডিভাইড বাই, এটার উপরে পাওয়ার করলে আমার সামনে ক্যালকুলেটর আছে, তোমাদের বইতে দেখো সলিউশন দেয়া আছে। এই যে একটা পাওয়ার বাটন, এটা কিন্তু বারবার বলা হয়, এটা করতে হয়। তাহলে যদি আমি চাপি এটার সাথে এটা পাওয়ার করব, ঠিক আছে। তাহলে পাওয়ারটা আমরা যদি করতে চাই, আমার ক্যালকুলেটরটা একটু চেপেই তোমাদেরকে দেখাই, যেহেতু ওখানে বইতে আবার তোমার সরাসরি এক লাইন কম করে বসিয়েছে, কত মান সেটা কিন্তু আর তারা বসায়নি। তাহলে এখানে কত, 1.10 পাওয়ার 5। তাহলে তোমার দাঁড়াচ্ছে 1.61005, 50,000। তাহলে ভাগ অ্যান্সার করলে হয়ে যাবে আমাদের। তাহলে এবার উপরের সাথে নিচে এটা যদি ভাগ করি তাহলে অ্যান্সার দাঁড়াবে 31,046 টাকা, 31,046 টাকা। তাহলে আমি যদি ক ব্যাংকে টাকা জমা রাখতে চাই তাহলে আমাকে টাকা জমা দিতে হচ্ছে কত টাকা, 31,046 টাকা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এইভাবে অনুরূপভাবে আমরা খ ব্যাংকেও করে দেখব। তাহলে আমরা এখানে খ ব্যাংকের জন্য করি, বোর্ড অনেক বড় রয়েছে, আমি এটা মিশালাম না। তাহলে আমরা লিখবো এখানে খ ব্যাংক। আবার লিখি, আমরা জানি উইনো। তাহলে আমরা কি লিখব, পিভি সমান সমান এফভি ডিভাইড বাই 1 প্লাস আই ডিভাইড বাই এম। কেন লিখলাম, এন ইন্টু এম। তোমরা একটু পড়ে দেখো উদ্দীপকটা, এখানে খ ব্যাংকের জন্য লিখেছে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র। তাহলে এখানে আমরা সমান টাকা, এফভি সমান সমান হচ্ছে 50,000 টাকা, তারপরে হচ্ছে ইন্টারেস্ট, সুদের হার 9.5%। এটাকে 100 দিয়ে ভাগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে 0.095। এখানে এন 5 বছর, ঠিক আছে না, 5 বছর। আর এম একটা এক্সট্রা মান রয়েছে, এম হচ্ছে বছরে কতবার সুদ দিবে বলেছে, মাসিক, অর্থাৎ 12 মাসে 1 বছর, তাই এখানে হবে 12 বার। বের করব কি, পিভি সমান সমান হোয়াট। তাহলে মানগুলো যদি আমরা বসাই, উপরে হচ্ছে 50,000, নিচে 1 প্লাস আয়ের মান 0.095 ডিভাইড বাই 12। এখানে পাওয়ার করব কত, আমরা এন এর মান হচ্ছে 5 গুণিত এম এর মান 12,
ঠিক আছে? তাহলে দেখো এটার সাথে এটা ভাগ অবস্থা আছে, এটার সাথে এটা ভাগ করে 1 যোগ করবে, যোগ করার পরে আমাদের যে মানটা বের হবে সেটা দেখো, আমি আবারও বলি 8.095 সাথে 12 ভাগ অবস্থায় আছে। ক্যালকুলেটর চেপে এটার সাথে ভাগ করবে, এটা যোগ করবে, যোগ করার পরে যে মানটা বের হবে সেটা হচ্ছে 1.0079, 4টা নিলেই হয়। আর এখানে 5 12 হচ্ছে 60, উপরে হচ্ছে 50,000 টাকা। তাহলে এবার এটার পাওয়ার করে একটা মান বের হবে, 50,000 দিয়ে ভাগ করলে যে উত্তরটা বের হবে সেটাকে বলছি আমরা 31,152 টাকা। ওকে, তাহলে আশা করি দেখো বুঝতে পারছো যে সহজে ক্যালকুলেশনটা কিভাবে করলাম। এখন এক কথায় সিদ্ধান্ত তোমাদের জানাতে হবে, আমি ক ব্যাংক থেকেও 50,000 টাকা পাবো, খ ব্যাংক থেকেও 50,000 টাকা পাবো 5 বছর পরে, এখন কোন ব্যাংকে টাকা জমা রাখবো। দেখো আমি যদি ক ব্যাংকে টাকা জমা রাখি তাহলে 31,046 টাকা জমা দিলেই হবে, আর যদি খ ব্যাংকে টাকা জমা রাখি তাহলে দিতে হবে 31,152 টাকা। অর্থাৎ ক ব্যাংকের তুলনায় খ ব্যাংকে আমাকে বাড়তি খরচ করতে হচ্ছে, তাহলে অযথায় কেন বাড়তি খরচের দিকে যাব। সুতরাং বলাই চলে আমরা এই ক ব্যাংকে টাকা জমা রাখলেই কিন্তু বেশি মুনাফা অর্জন করতে পারবো। তাহলে এটাই ছিল তোমাদের আজকের এই ক্লাসের মূল আলোচ্য বিষয়, এবং আমি অঙ্কটার গুরুত্ব নিয়ে শুরুতে বলেছি বিভিন্ন বছরে পাবলিক পরীক্ষায় এই অঙ্কটায় সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, এটাই আর কিছু নয়, নিয়মটা একই রাখে, সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়। তো বিষয়টা হচ্ছে তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো এবং উপকারী হবে। তো আজকে আর নয়, যাওয়ার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক দিতে যাচ্ছি। এই যে 5 নম্বর উদাহরণের অঙ্কটায়, এই অঙ্কটাই তোমরা আজকে খাতায় করবে, করে পোস্ট করবে, এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই যদি আজকে হোমওয়ার্কটা দেখাও তাহলে অবশ্যই তোমাদের অঙ্কটা ব্রেনের মধ্যে খুব ভালোভাবে গেঁথে যাবে। যেখানেই থাকো তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।